আসসালামু আলাইকুম। মাস্ক আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। মাস্ক আনমিউট করে বলতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে আপনাদের নামের ব্যাপারে। আপনারা হচ্ছে মানে নিজেদেরকে আইডেন্টিটি নাই? আপনাদের আইডেন্টিটি ক্রাইসিসের অভাবে আপনারা কি ভোগেন? ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে মাস্ক ভাই, যেই প্রশ্নগুলো বা আলোচনাগুলো হ্যাঁ, আমি বলবো। আপনি রেলেভেন্ট হবে? আমি প্রথম যে প্রশ্নটা বললাম একটু উত্তর দেন। উম, আপনি মনে হয় এর আগেও যুক্ত হয়েছিলেন না মাস্ক ভাই? যুক্ত হয়েছিলেন আমি না এর আগেও আগেও? আগেও যুক্ত হইছি। নামাজ পড়তে পারেন ভাই? না ভাই, আমি নামাজ পড়তে। সেদায় তো বসতে পারেন তাই না? সেদায় বসতে বসতে পারার কথা, একটু সেদায় বসেন। দুনিয়া সবচেয়ে বড় জঙ্গির বাচ্চা জঙ্গি আপনারা। আপনাদের জন্য ভাই নিজের নাম চেহারাতে কথা বলা যায় না, এই জঙ্গির বাচ্চা জঙ্গিরা আবার যখন আমরা একটা ইয়ে নিয়ে আসছি কথা বলতেছি, যখন একটা ফেক আইডেন্টিটি নিয়ে কথা বলতেছি, তখন হচ্ছে যে আপনার আইডেন্টিটি ক্রাইসিস মারাইতে আসছেন। বেহায়া জাতি যত সব। স্বাধীন, আপনাকে যুক্ত করা হয়েছে, আমি বলুন। ভাইয়া, ফারাজ ভাইয়া শুনতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, বলুন। হ্যাঁ, ওই যে আমি আর কি বলতে চাচ্ছিলাম যে ইসলামে যে পর্দার বিধান আছে, তাই না? এটা এটা কি মানে এই বিধানকে কি আপনাদের কাছে আর কি খারাপ মনে হয়? আপনাদের আর কি মতামত শুনতে চাইতেছিলাম। আ- পর্দার বিধানের মধ্যে কোনটা বলতেছেন ভাই? পর্দার বিধান নারীদের বলতে পর্দার ধরেন বিধানের কথা বলতেছেন? নারী পুরুষ উভয়ের হইতে মানে উভয়ের আমি তো জানি ধরেন পুরুষদেরও পর্দা আর রুলস আছে, হুম। মেয়েদেরও আছে। যেমন পুরুষদের ধরেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে, এরকম হুম। আছে। তো আমার কাছে জি। আমি মানে কোন পার্সপেক্টিভ থেকে এই প্রশ্নটা করতেছি সেটা আমি বলতেছি। তো আমার কাছে মনে হয় কি ধরেন নারী পুরুষ উভয় যদি পর্দা করে থাকে, তাহলে এটার বেনিফিট হচ্ছে আহ ধরেন একটা আমি যদি ধরেন আমি একটা মেয়েকে সবসময় ধরেন খোলামেলা অবস্থায় দেখতেছি, আর একটা মেয়েও আমাকে সবসময় খোলামেলা অবস্থায় দেখতেছে। এই ব্যাপারগুলো একসময় ধরেন নরমালাইজ হয়ে যাবে। তো ওই কন্ডিশনে ধরেন একটা সময় আমার কাছে মনে হয় যে আহ, ধরেন এই যে একটা মেয়ে ছেলেকে দেখলে যে আকর্ষণ ফিল করে, এবং একটা ছেলে একটা মেয়েকে দেখলে যে আহ, আকর্ষণ ফিল করে, এটা আস্তে আস্তে নর্মালাইজ হয়ে গেলে মেবি মেবি এটা প্রবলেম হবে এক সময়। কারণ সবসময় আমি চোখের কিরকম সামনে প্রবলেম? দেখতেছি। কিরকম প্রবলেম হবে প্রবলেম বলতে হবে? ধরেন একসময় ধরেন মেয়ের প্রতি মানে ধরেন আগ্রহ কমে গেল। ধরেন আমার ওয়াইফ আমি যাকে বিয়ে করলাম, তো ধরেন তার প্রতি আমার আগ্রহ কমে গেল। মানে সবসময় আচ্ছা। আমি তাকে খোলামেলা আহ, অবস্থায় দেখতেছি। তো মানে এটা কি আগ্রহ ভালো, কমে যায় মানে কি, পর্দা কি আগ্রহ এটা কমে ভালো যায়? বিধান কিনা? দাঁড়ান, একটু একটু বুঝে নি ভাই। আগ্রহ কমে গেলে আউটকামটা কি হবে? ধরেন এটা ধরেন মেডিকেল প্রবলেম। অনেকেরই তো যেমন? ধরেন যেমন অনেকেই যেমন? ধরেন মেডিকেলি ট্রিটমেন্ট নেয় যে হ্যাঁ, মানে এই যে অনেকে যে যৌন চিকিৎসা নেয়, যে তার ছেলের প্রতি তার মেয়ের প্রতি মানে ওরকম আকৃষ্ট ফিল করে না তার, এরকম অনেকে চিকিৎসা নেয় না। তো আমি আর আপনি কি কি ওই বলতে ব্যাপারটা চাচ্ছেন যে নিয়ে সে কথা বলতেছি। সমকামী হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, এটা কথা বলছেন? আহা, না না না, সেটা বলতেছি না। ধরেন অনেকেই আছে তার ওয়াইফের সাথে ধরেন সেক্স করতে আগ্রহী প্রকাশ আগ্রহী, তার মাইন্ড আচ্ছা আচ্ছা। কি বলে এটাকে। আচ্ছা, ঠিক আছে। Fine, মানে তার সেক্সুয়াল চাহিদা কমে যাবে যদি কোনো হ্যাঁ মেয়েকে হ্যাঁ হ্যাঁ, মানে পর্দা ছাড়া দেখে, তার সেক্সুয়াল চাহিদা কমে যাবে। ফাইন। হ্যাঁ হ্যাঁ ভাই আপনার মাইন্ড করে না স্বাধীন ভাই, আপনার পিতামাতা কি বিবাহিত? জীবিত হুম, আছেন ওনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা তো জীবিত। তারা তো বিবাহিত তাই না? জি জি। তারা কি একজন আরেকজনের প্রতি আকর্ষণ ফিল করে নাকি করে না? এটা তো ধরেন আমি তো তাদের ব্যাপার বলতে পারবো না। মানে আপনার পিতামাতা তো একসাথে থাকে, আকর্ষণ ফিল না করলে তো একসাথে থাকার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো একসাথেই দরজা আছে। তো আটকায় মাঝে মাঝে, দরজার মধ্যে তো আটকায়, আটকানো তো কথা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আপনার পিতামাতা কি একজন আরেকজনকে উলঙ্গ দেখে বহু বছর ধরে? আপনার বয়স কত স্বাধীন ভাই? আমার বয়স ধরেন 23-24 এরকম। 23 বছর, তাহলে ধরেন 25 বছর, ধরেন 24 বছর, 24 বছর আপনার পিতামাতা একজন আরেকজনকে উলঙ্গ দেখে আসতেছে, তাদের মধ্যে কি আকর্ষণ কমে গেছে ভাই? মানে আকর্ষণ শেষ আহ, তাদের মধ্যে? ধরেন আমি তো ওইরকম ভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে আর কি এটা মনে হয়। কারণ অনেকেই যেমন মানুষ সব সময় ধরেন হ্যাপিনেস এর ব্যাপারটা ধরেন সব সময় ধরেন ফার্স্টে আকর্ষণ আমরা ছোটবেলা আকর্ষণ কি তাদের ভাই এত কমপ্লেক্স করা দরকার নেই। তাদের দুজনের মধ্যে কি ওকে, আকর্ষণ শেষ? এটা তো ভাই আমি তো তাদের সাথে তো আমার ফ্রেন্ডলি সম্পর্ক না দরজা তো তো আটকায় ভাই, দরজা তো আটকায়, কিছু না আহ, কিছু তো করার কথাই, দরজা তো আটকায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। হুম। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই সবাই আটকায়। ভাই আপনার পিতামাতা নিজে একজন একজনের মানে উলঙ্গ দেখে, আমার পিতামাতা একজন একজনকে উলঙ্গ দেখে, তাদের যদি আকর্ষণ শেষ না হয়, জি আপনি একটা জিনিস বলতে পারেন। দেখেন, একটা জিনিস বলতে পারেন, ফর এক্সাম্পল দেখেন, আপনি খেয়াল করবেন যে
ইসের রাস্তাগুলোতে, এই যেখানে হচ্ছে আপনার কঠোর ইসলামিক আপনার বোরকা টোরকার ইসের ইয়াগুলাতে, ওই হ্যাঁ বোরকা টোরকা ফলো করা হয় ওই এরিয়াগুলোতে, ওই সমাজগুলোতে মেয়ের যখন কিছু না কিছু দেখতে পারে, ধরেন কিছু একটা পায়ের পায়ের গোড়ালি দেখতে পারলো, চুলের একটু ইয়ে দেখতে পারলো, এই যে আমাদের মাদ্রাসার পোলাপাইনের যে একটা সমস্যা হচ্ছে যে রাস্তা, তাদের মেয়েদের জামা কাপড় দেখতে পারলো, মেয়েদের জামা কাপড় দেখে তাদের মাথা মুথা খারাপ হয়ে যায়, তাদের হ্যাঁ মাথা মুথা খারাপ হয়ে যায়, তাদের ওটা বিষয় না বলে যে তাদের একটা যৌন আকাঙ্ক্ষা চলে আসে। বাট হ্যাঁ এটা স্কুল বা পোলাপাইনের মধ্যে হয় না, অত বেশি হয় না, হইলেও ওই ইয়েটা কম। যারা হচ্ছে মিড স্কুলে পড়ছে তাদের ইয়েটা, তাদের এই আকর্ষণ হওয়ার ইয়ের জায়গাটা আর আর একটু কম, জিনিসটা তাদের মধ্যে একটু নর্মালাইজড, তারা জিনিসটা রিয়েলাইজ করতে পারে যে একটা পুরুষের শরীর একটা নারীর শরীরের মধ্যে তেমন বেশি কোনো পার্থক্য নাই, যেটা আছে কি আছে নারীদের শরীরে কিছু এক্সট্রা ফ্যাট, এক্সট্রা চামড়া, এক্সট্রা চর্বি আছে, তাই তো, জি আর তো কিছু নাই, এক্সট্রা ফ্যাট, এক্সট্রা চামড়া, এক্সট্রা মাংস, কিছু ও ছাড়া তো এক্সট্রা এমন কোনো কিছু নাই যেটাতে যেটা দেখলে একদম মাথা মতো ইয়ে হয়ে যাবে। যে জিনিস আপনার মারও আছে সে জিনিস একটা আপনার স্কুলে একটা সহপাঠীরও আছে, দুজনের বা ইসের মধ্যে দৈহিক গঠনের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। হ্যাঁ আপনি এইটা, এই যে মেয়ের একটা জামা দেখে উতলা হয়ে যাওয়া, মেয়ের একটা চুল দেখে উতলা হয়ে যাওয়া, আহ, এই নিজের এই যে নিজেকে সেক্সুয়ালি ডিপ্রাইভ করে এরকম মাথা খারাপ লোক না হয়ে এই জিনিসটা রিয়েলাইজ করা, এই জিনিসটার সাথে এই জিনিসটা একসেপ্ট করা, এই জিনিসটা মেনে নেওয়া যে ভাই, আম, একটা নারীর শরীর একটা পুরুষের শরীর, বেসিক্যালি শরীর রক্তে মাংসে করা কিছু শরীরই, এবং আহ, এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই কোনো নারীর মধ্যে যে জিনিস অন্য নারীর মধ্যে নাই। বায়োলজির বইতে যে জিনিস পড়া যায় না, যে জিনিস জানা যায় না, জানা অসম্ভব, এরকম কোনো কিছু নাই। একই জিনিস, একটা নারীর প্রতি আকর্ষণ কখন, ফর এক্সাম্পল আমি আমার কথা বলতে পারি, কখন আসে, যখন হচ্ছে আমি নারীটাকে চিনি, জানি তার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার মিল আসে, যখন তাকে নিয়ে আমি একটা ভবিষ্যতের চিন্তা করতে পারি, তখন হচ্ছে আমার ওই নারীর প্রতি একটা আকর্ষণ কাজ করে, একটা ড্রিম কাজ করে, ওকে তার সাথে আমার কিছু একটা ফিউচার হওয়া পসিবল। বাট হ্যাঁ ভাই রাস্তাঘাটে একটা নারী আছে, ফর এক্সাম্পল ধরেন আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, একটা একটা নারী দেখলেন যে পাগল, তার বুকে ওড়না নেই, তার জামা ছেঁড়া, তার পিঠের অর্ধেকটা হয়তো ছিঁড়ে গেছে, বা তার পায়জামার এক সাইডে ছেঁড়া, বা পায়জামাটা উঠে রাখছে হাঁটু পর্যন্ত, ওটা দেখে কি আপনি আকর্ষণ ফিল করেন? না না আমি নর্মালি ধরি ফিল না ফিল করেন না, তো কারোরই ফিল করার কথা না। আমরা তখন বুঝতে পারি যে এটা জাস্ট একটা বডি, এই বডির বাইরে অন্য 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 ইয়া নেই। কারোর উপর আকর্ষণ হওয়া উচিত তার বডির উপর বেস করে না, বেস করে যে সে কি রিপ্রেজেন্ট করে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ উমেন, সে কি রিপ্রেজেন্ট করে, তার চিন্তাধারা কেমন, সে তার কথাবার্তা কেমন, তার স্কিল কেমন কোনো কিছু সম্পর্কে, সেটার প্রতি মানুষের আকর্ষণ থাকা উচিত, তার কেয়ারনেস কেমন আপনার প্রতি, সেটার প্রতি মানুষের আকর্ষণ থাকা উচিত। আলটিমেটলি ভাই, বিয়ের পরে যার সাথেই আপনি বিয়ে করেন, আপনি হয়তো বিয়ে করেন নাই, যার সাথে বিয়ে করেন, একটা সময় যাওয়ার পর আপনি যার সাথে বিয়ে করবেন তার বডি নষ্ট হয়ে যাবে, ইনক্লুডিং আপনার বডিও নষ্ট হয়ে যাবে, বিশাল বড় পেট বের হয়ে যাবে, আপনার ইরেকটাইল ডিসফাংশন হওয়া শুরু করবে, আপনার মাথার চুল পড়ে যাবে, আপনার মাড়ির কিছু দাঁত পড়ে যাবে, কানে কম শোনা শুরু করবেন, হার্টের সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, অনেক ধরনের সমস্যা হবে। হ্যাঁ, আপনাকেও দেখতে আকর্ষিত লাগবে না, আপনার ওয়াইফকে দেখতে আকর্ষিত লাগবে না, একজন আরেকজনের কাছে হয়তোবা আকর্ষণ লাগাটা কমে যাবে, যেমন আপনার ফাদার মাদার যখন বিয়ে ছিল তাদের আকর্ষণটা অনেক বেশি ছিল, ধীরে ধীরে আকর্ষণটা একটু কমছে, এটাই স্বাভাবিক, এটাই হ্যাঁ হয়। কিন্তু আর দিনের শেষে কি টিকে থাকে? এই যে এত বছরের বয়স, এত বছরের হচ্ছে আপনার পিতামাতার আমার পিতামাতার বিয়ের সম্পর্ক কি টিকে থাকবে? টিকে থাকবে তাদের মধ্যে ভালোবাসা, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তারা একজন আরেকজনের জন্য কি স্যাক্রিফাইস করেছে, তারা তাদের ফ্যামিলির জন্য কি স্যাক্রিফাইস করেছে, তারা একজন আরেকজনের কি ধরনের কেয়ার করছে, ছোট ছোট কি কি লাভেবল কিছু ইয়ে করছে। আম, আমি ফর এক্সাম্পল ধরেন আপনি আপনার মা, আপনি আর আপনার বাবা আহ, জি কোথাও দাওয়াতে গেলেন, আপনার মা আম, আহ, খাবার বাড়ার সময় বড় একটা রান আপনার বাবার গায়ে বাবার পেটে দিল, তারপর একটা একটা পিস হচ্ছে আপনার তার বাবার ইসে দিল, মানে তার নিজের ফাদারের প্লেটে দিল। হ্যাঁ আপনার বাবা যখন দেখবে যে তার নিজের ফাদার থেকে তাকে একটা বড় পিস দিচ্ছে, তখন কি বুঝে, এবং সে যতদূর নিছে, সে যতটুকু মাংসের পিস দিচ্ছে তার থেকে বড় পিস আপনার ফাদারকে দিচ্ছে, কি কি দেখবে, কি রিয়েলাইজ করবে যে তার প্রতি, আপনার ফাদারের প্রতি আপনার মাদার একটা আকর্ষণ কাজ করে। এই যে ছোট হ্যাঁ ছোট কাজগুলো, এই জিনিসগুলো এফেক্ট, মানে এই জিনিসগুলাই দিনের শেষে বা বছরকে বছর শেষে মানুষের মনে থাকে, এই জিনিসগুলোই একজন আরেকজনের প্রতি আকর্ষণটা ধরে রাখে। বডি ভাই আজকে আছে কালকে নাই, জি একটা ওই ব্রেস্ট ছাড়া, যে আপনি যে ব্রেস্ট গুলো হচ্ছে আপনি দেখবেন মোড়া মানুষেরও থাকে, ওরকম ব্রেস্ট হ্যাঁ ছাড়া এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু নাই ভাই। ওই ওই ব্রেস্টও এক না এক সময় যাওয়ার পরে ওটাও এরকম আকর্ষিত থাকবে, মানে আকর্ষণীয় থাকবে না, ওটাও এক সময় না এক সময় ইয়ে হয়ে যাবে, এটা রিয়ালিটি।
বাট উম, দিনের শেষে জি আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে ওটাই বেটার কাজ করে। আর আপনি বললেন যে পর্দার ইয়েটা কি, পর্দাটা কি আমি পছন্দ করি কি করি না। যে কোনো হ্যাঁ কিছু যেটা হচ্ছে আপনি ইনফোর্স করে দিচ্ছেন যে আহ, ধরেন এটার আপনি উপকারিতা স্ট্রেট আপ উপকারিতা না দেখায় আপনি যদি ইনফোর্স করেন যে এই জিনিসটা এই জন্য রিজনেবল, এই জিনিসটা না দেখে আপনি যদি ওই লটা ইনফোর্স করে দেন তাহলে তো এটার সপক্ষে থাকার কোনো রিজন নাই আসলে। হ্যাঁ। আপনি কি পর্দার অরিজিনটা জানেন যে কিভাবে ইসলামের পর্দার বিধানটা চালু হলো? উম, না, আপনাদের লাইফ থেকে একটু জাস্ট আমার এটুকু মাথায় আছে যে ওই দাসী আর হলো কুরাইশ বংশের মেয়েদের সম্ভবত আলাদা করার জন্য এরকম কিছু জি। একটা। আচ্ছা, আপনি একটু অরিজিন অফ হিজাব লিখে ইউটিউবে সার্চ করেন। হ্যাঁ, দি অরিজিন অফ হিজাব কি লিখে সার্চ করবেন? অরিজিন অফ হিজাব। দি অরিজিন অফ হিজাব। তো আপনি ওকে। অ্যাপোস্ট্রফ প্রোফেটের একটা ভিডিও পাবেন, আম, একটা ভিডিও পাবেন এটা সম্পর্কে, হিজাবের অরিজিন সম্পর্কে। অরিজিন মানে তো জানেন নাকি? জি জি জি, উৎপত্তি। উৎপত্তি, হ্যাঁ। আম, হিজাবের একটা অরিজিন হচ্ছে যে নবী মোহাম্মদের ওয়াইফ ছিল সাউদা। সাউদার নাম শুনেছেন আপনি? জি না, মাত্রই শুনলাম। সাউদা নবী মোহাম্মদের মোস্ট প্রবাবলি সেকেন্ড বেবি। তো সাউদা যখন তার ওয়াইফ, সাউদা যখন মানে তারা তো দিনের বেলা বাথরুমে যেত না, ওই সময় তো বাথরুম ছিল না, খোলা ময়দানেই তারা ইয়ে করতো। তারা যখন ওয়াশরুমে যাচ্ছিল মানে মাঠে ঘাটে করতে যাচ্ছিল, টয়লেট করতে যাচ্ছিল, তখন তার নবীর এক সাহাবী ওমরই মনে হয়, হ্যাঁ ওমর, তাকে দেখে টিজ করে আর কি। ও সাউদা আমি তোমাকে দেখে ফেলেছি, ও সাউদা আমি তোমাকে দেখে ফেলেছি। সাউদা যখন এই ঘটনা দেখে, এই টিজিং দেখে বিরক্ত হয়, তখন সে নবীর কাছে যে কমপ্লেইন করে এই সম্পর্কে যে আহ, উম, আপনার সাহাবা ওমর আমাকে রাস্তার মধ্যে এরকম টিজ করছে, বিরক্ত করছে। তখন আহ, ও আপনার নবী মোহাম্মদ ওমরকে কোনো ধরনের পানিশমেন্ট না দিয়ে, ওমর যেহেতু চাচ্ছিল নবীর বউরা পর্দা করুক, হিজাব করুক, তখন নবী তার বউদের উপর পর্দা জিনিসটা চাপিয়ে দেন, যে পর্দা করতে হবে, আপাদমস্তক ঢেকে থাকতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি জি জি। এবং ওমর এই কাজটা করতে যাচ্ছিল এই জন্য যেন সেই সময় মুক্ত নারী যারা হচ্ছে ইসলাম অনুযায়ী যারা আম, মুসলিম, এবং যারা হচ্ছে দাসী, যাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে ধরে নিয়ে আসা হয়েছে, বা কোনো একটা দাসদাসীর মেলা থেকে, আম, দাসদাসীর কিনে কোনো একটা আনছি। হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছে, ওইরকম দাসদাসী এবং মুক্ত নারী এই দুজনকে যেন আলাদা করা যায়, এই জন্য পর্দার বিধানটা চালু করা হয় আর কি। আহ, বুঝতে পারছেন জি ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আহ, আর আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা মানে অন্য আরেকটা মানে জাস্ট অন্য টপিকে। ধরেন এই যে আপনারা তো ধরেন এই যে ইসলামের ধরেন এই হাদিস বা কোরআনের বিভিন্ন আয়াতের বিভিন্ন মানে খারাপ দিক নিয়ে কথা বললেন। ধরেন মুসলিমরা বা আলেমরা সবসময় তো কোনো না কোনো কন্ডিশনে ওই ব্যাপারটাকে ফেলা মানে যে কোনো একটা ব্যাখ্যা দাঁড় করায় ফেলায়। ধরেন জোর করে হোক, ধরেন যাইতাছে না ব্যাখ্যা, তারপর জোর করে একটা ব্যাখ্যা দিয়ে দেয়, ঠিক আছে। ধরেন এরকম ধরেন হইতে থাকলে ধরেন একটা সময় আচ্ছা, আমি ওনারা তো একটু অনেক কিছু কাজ করি চেঞ্জ করে, তাই আপনাকে, না? ওই ইসে যাওয়ার আগে একটা সেকেন্ড, একটু যাওয়ার আগে আমি রেফারেন্স গুলো দেখাই দিই, না হলে এটা একটু বাজে দেখায় যে রেফারেন্স যদি না দেখায়। আমি তো রেফারেন্সটা মনে করে দেখাই না। আহ একটু একটু রেফারেন্সটা দেখাই সমস্যা নেই দিই ভাই, আপনি আমি যদি। আপনাদের কথা না না, আমি আমি আপনার জন্য না, এবং আমাদের কথা বিশ্বাস করেন, এটা আমাদের কখনো বললেন না, এটা শুনতেই বাজে লাগে। আপনি দয়া করে স্ক্রিনে, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, একটু পড়েন, হ্যাঁ আমি আপনাকে রেফারেন্সটা একটু জুম করে দেখাচ্ছি। দাঁড়ান। আচ্ছা, এখান থেকে একটু পড়তে পারবেন ভাই? এই যে জাকারিয়া ইবনু হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে বলেন, তিনি বলেন পর্দার বিধান। জি। তিনি বলেন, পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর সাউদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান। সাউদা এমন মোটা শরীরের অধিকারিণী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজকে গোপন রাখতে পারতেন না। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাকে দেখে বললেন, হে সাউদা, জেনে রাখো, আল্লাহর কসম, আপনাদের না, আমাদের দৃষ্টি থেকে গোপন থাকতে পারবে না। এখন দেখো তো, এমন করে ওমর, বাইরে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু সরি, তাআলা হ্যাঁ। বলেন, জি, এই কথা শুনে এই কথা শুনে সাউদা রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। আর এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে রাতের খানা খাচ্ছিলেন। পরেরটুকু পড়বো? পড়েন। তার হাতে ছিল টুকরো হাড়।
সাউদা রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন কথা বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সময় আল্লাহ তাআলা তার নিকট ওহী নাজিল করেন। ওহী অবতীর্ণ হওয়া শেষ হলো, হাড় টুকরোও তখন তার হাতেই ছিল, তিনি তা রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জি, উনি দেখেন ওনার যখন তাকে এই যে উমর ইবনু খাত্তাব, মানে খাত্তাবের পুত্র উমর, যখন তাকে দেখে বলে যে ও সাউদা জেনে রাখো, আল্লাহর কসম আমার দৃষ্টি থেকে গোপন রাখতে পারবে না, এখন দেখো তো তুমি কিভাবে বেড়ে যাবে, এরকম যখন তাকে টয়লেটে যাওয়ার সময় যখন তাকে আটকায়, এই কথা শুনে বিরক্ত হই তো আপনার বলে আম, আহ, ওই যে আপনি সাউদা নবীকে এই কথা বলে, তখন নবী সাউদাকে কোনো ধরনের কথা না শোনায়, সরি উমরকে কোনো ধরনের কথা না শোনায়, সে বরং সাউদাকে বলে যে তুমি এরপর তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উমরকে এটা নিয়ে কোনো ধরনের শোনায় না, কোনো ধরনের পানিশমেন্ট আর কি, সে পানিশমেন্ট বা কোনো ধরনের বকাঝকা করা, নাথিং, কিছু করে না। ও, ঠিক আছে ভাইয়া। ভাইয়া, এই ওমর কি ধরেন ওই খলিফা ওমর? জি, খলিফা উমর, জি। উনি নবীর বউকে এরকম করছে? জি, ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলাম হলো, ধরেন এই যে আপনারা যে কোরআন বা হাদিসের যে মানে খারাপ দিকগুলো যে তুলে ধরতেছেন, ধরেন মুসলিমরা বা ধরেন এই যে আলেমরা তো যে কোনো ভাবে এটার যে কোনো একটা ব্যাখ্যা দাঁড় করায়। তো এমনও তো সব ধরেন ভুলভাল হইলেও ধরেন যে কোনো একটা ব্যাখ্যা দাঁড় করাই দেয়, আপনারা যে ভুলই ধরেন কোন একটা ব্যাখ্যা দাঁড় করাই দেয়। তো ওনারা তো ধরেন আস্তে আস্তে এগুলো তো চেঞ্জ করতে চাইবে, তাই না? তখন তো আপনারা তাদের আর ভুল ধরতে পারবেন না বা কেউ ধরতে পারবে না। এগুলো যদি আস্তে আস্তে ধরেন 20 বছর পর 50 বছর পর যদি চেঞ্জ করে, তো তখন কি এগুলার কি রেকর্ড কি থাইকে যাবে যে এটা চেঞ্জ হয়েছে? এখানে আসলে চেঞ্জ করার তেমন কিছু নাই। আপনার আহ, যখন কোরআন কোরআন হাদিস থাকবে, হুম। আহ, আহ, ধরেন ধীরে 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 তারা যদি তাফসির করে, তাফসির যদি আপনার চেঞ্জও করে, কিন্তু তাফসিরের প্রিভিয়াস যে ভার্সন গুলা, সেগুলো পিডিএফ তো অনলাইনে অ্যাভেলেবল, আসিফ ভাইয়ের অ্যাভেলেবল, আসিফ ভাইয়ের ওয়েবসাইটে অ্যাভেলেবল, বিভিন্ন নাস্তিকদের ওয়েবসাইটেও অ্যাভেলেবল। সো তারা যদি তাফসির বা কোরআনের আয়াতের ব্যাখ্যাও চেঞ্জ করতে চায়, হ্যাঁ সেটাও খুব বেশি পসিবল। আর কোরআনের আয়াত তো আর চেঞ্জ করতে যাবে না, কোরআনের আয়াত তো সবার কাছেই অ্যাভেলেবল আছে, তো কোরআনের আয়াত তো হ্যাঁ, চেঞ্জ করতে যাবে না, পারবেও না আর কি চেঞ্জ করতে চাইলে। আর তা- হাদিস হয়তোবা করতে পারে, হাদিস হয়তোবা আহ, নতুন বিভিন্ন ট্রান্সলেশন যুক্ত করার চেষ্টা করতে পারে, বাট যদি অনলাইনে হাদিস চেঞ্জ করার কোনো একটা স্টেপ তারা নেয়, ওটার রেকর্ডও অনলাইনে থেকে যায়। হ্যাঁ, আর্কাইভে থাকে, এটা আমি জানি। ধরেন কিন্তু ইমিডিয়েটলি ধরেন 50 বছর পর ধরেন চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। তো ইমিডিয়েট যে মুসলিম আছে, ওরা তো এই ব্যাকগ্রাউন্ড জানে না, তো ওনারা তো ধরেন যেটা পড়তেছে ওটা বিলিভ করতেছে, ওনাদের তো এই অনেকের আইডিয়াও থাকবে না যে হ্যাঁ এই 50 বছরে আর অনেক কিছু চেঞ্জ করে একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাইছে বা ভালো অনুবাদ কইরা একটা যেটা পজিটিভ ওয়েতে অনুবাদ গুলা এখন মানে ইনক্লুড করা হয়েছে, তাই ওনাদের তো আইডিয়াও নাই, তখন এগুলা ধরাই দিবে কে বা এটা বুঝবে কিভাবে? ওই তো আলোচনার সামনে আগাইতে হবে, আলোচনা যখন সামনে আগাবে তখন বোঝা যাবে, ধীরে ধীরে বের হবে আর কি। ও আচ্ছা আচ্ছা। আমার ভাই কথা এটুকুই ছিল। আর আমি মোটামুটি ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম যে আপনাদের কথা বিশ্বাস করে বলতে আপনারা সবসময় রেফারেন্স দেখান, তো এত এত লাইভ দেখার পর এখন আর কি মোটামুটি এটুকুই নিশ্চিত থাকি যে না, আপনারা রেফারেন্সের বাইরে কোনো কথা বলেন না। তো এই কারণে এই কথাটা বলছিলাম। যাই হোক ওকে, ভাইয়া, ঠিক থ্যাংক আছে, ইউ, কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। আমরা তাহলে নেক্সট কথা চাই।